পেহেলগাঁও কাণ্ডের 12 দিন অতিক্রান্ত। ইতিমধ্যে এনআইএর যে রিপোর্ট, সেই রিপোর্ট প্রকাশ্যে এসেছে এবং সেখানে পাক জঙ্গিদের মদতের বিষয়টি কিন্তু আরো অনেকটাই পরিষ্কার হয়েছে এবং উঠে এসেছে আরো অনেক চাঞ্চল্যকর তথ্য যে স্থানীয় ব্যক্তিরা তারা কিন্তু জঙ্গিদের মদত দিয়েছিলেন এবং সেই মদত দেবার কারণেই কিন্তু এই এত বড় একটা ঘটনা ঘটে। এবং এদিকে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে এবং তারই মধ্যে বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা দাবি করেছেন ভারত যদি পাকিস্তানে হামলা করে তাহলে বাংলাদেশের উচিত সেভেন সিস্টার্স দখল করে নেওয়া। এই ভারত এবং পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এই বার্তা রীতিমতো কিন্তু একটা উত্তেজনা তৈরি করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা তিনি দাবি করেছেন ভারত যদি পাকিস্তানে হামলা করে তাহলে বাংলাদেশের উচিত সেভেন সিস্টার্স দখল করে নেওয়া, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে দখল করে নেওয়ার কথা কিন্তু বলেছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা আলম ফজলুর। তার পোস্ট ঘিরে কিন্তু ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। পেহেলগাঁও কাণ্ডে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা এবং এই উত্তেজনার পরিস্থিতির মধ্যেই অবসরপ্রাপ্ত সেনাকর্তা আলম ফজলুর তিনি কিন্তু দাবি করেছেন যে ভারত যদি পাকিস্তানে হামলা করে তাহলে বাংলাদেশের উচিত সেভেন সিস্টার্স দখল করে নেওয়া। আমরা দেখেছি জলে স্থলে অন্তরিক্ষে কিন্তু মহড়া চলছে জোর কদমে এবং সেখানে দাঁড়িয়ে পাকিস্তানকে রক্তচক্ষু দেখাচ্ছে ভারত এবং ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক চাইছেন এই 26 জনের রক্তের যেন প্রতিশোধ নেওয়া হয় এবং সেদিক থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং তারপরে রীতিমতো প্রস্তুতি কিন্তু সেনাবাহিনীতে চলছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের তরফে সীমান্তে কিন্তু সংঘর্ষ অব্যাহত রয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তার যে দাবি, সেই দাবি ভারত যদি পাকিস্তানে হামলা করে তাহলে বাংলাদেশের উচিত সেভেন সিস্টার্স দখল করে নেওয়া। বাংলাদেশের সেনার অবসরপ্রাপ্ত সেনার কর্তা আলম ফজলুর রহমান ফেসবুকে এই পোস্ট তিনি করেছেন। ভারত পাকিস্তানে আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলেও তিনি মনে করেছেন। সুতরাং এই গোটা বিষয়টি নিয়ে কিন্তু একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুজিত দা, যে বিষয়টি সামনে আসছে বাংলাদেশের সেনার অবসরপ্রাপ্ত সেনাকর্তা আলম ফজলুর রহমান তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে বাংলাদেশের উচিত এই পরিস্থিতিতে সেভেন সিস্টার্স দখল করে নেওয়া। কি বলবেন, কিভাবে দেখবেন বিষয়টিকে? এই পরিস্থিতি বলতে ওনার যে বক্তব্য হচ্ছে পাকিস্তানের উপর যদি চাপ তৈরি করে ভারত এবং যদি যুদ্ধে যায় এবং পাকিস্তানের পরাজয় ঘটে তাহলে এই উপমহাদেশে ভারতের যে শক্তি তিনি কল্পনা করছেন যে ভারতের আগ্রাসী একটা ঘটবে এবং তার জন্য হচ্ছে ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতের যাতে দখল নেয়, এই কথাটা হচ্ছে সরাসরি যুদ্ধে প্ররোচনা দেওয়া এবং যুদ্ধকে ওই জায়গায় নিয়ে আসা, অর্থাৎ পাকিস্তানকে সেভ করার জন্য বাংলাদেশে আরেকটা ফ্রন্ট খোলার চেষ্টা হচ্ছে। এবং এই কাজগুলো এরা প্রত্যেকেই বোঝা যাচ্ছে এগুলো আইএসআই পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আইএসআই এর একটা ট্রেনিং এবং বিভিন্ন ভাবে আইএসআই এই যে 5 জুলাই এবং অগাস্টের যে ঘটনা ঘটেছে তার পেছনে যে একটা মদত বিভিন্ন ক্ষেত্র থেকে যে অভিযোগগুলো এসেছে তারা মদত দিয়েছে এবং হচ্ছে পাকিস্তান পন্থী 71 সালে যারা আল বদর আল শামস এই যে সমস্ত গোষ্ঠীগুলো যেগুলো ছিল যারা হচ্ছে সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই সমস্ত গোষ্ঠীগুলোই পরবর্তী ক্ষেত্রে এই জুলাই অগাস্টের মতো ঘটনা ঘটেছে বা বাংলাদেশকে অস্থির করে রাখার এক নানা রকম ষড়যন্ত্র করেছে এবং সবচেয়ে বড় কথা ভারত বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষকে অবলম্বন করে যে পরিস্থিতি তারা তৈরি করতে চেয়েছে তা আজকে কিন্তু এরকম একটা চরম পরিণতির দিকে ক্রমশ এগোচ্ছে। এটা ঠিক যে বাংলাদেশের ঘটনা 7-8 মাসে প্রচুর হিন্দু বা এই সমস্ত ঘটনা হওয়া সত্ত্বেও ভারত কিন্তু সংযম দেখিয়েছে, তারা বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছে, বিভিন্ন বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু উত্তর পূর্ব ভারতের নিয়ে একেবারে শুরুর দিন থেকে যেভাবে আর কি আগুন জ্বালানোর কথা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন সে আগুন জ্বালানোর প্রক্রিয়া বিভিন্ন ক্ষেত্রে তারা করে গেছেন এই 7-8 মাস ধরে নানাভাবে করেছেন এবং কিন্তু পুরো তো সফল হননি। এখন হচ্ছে ডিজি বিজেপি যে এই কথাটি বলেছেন সেটা থেকে তাদের পাকিস্তান প্রেম এবং পাকিস্তানের প্রতি যে উতলে ওঠা দরদ এটা
প্রমাণ করছে। কারণ পাকিস্তান জানে যে তারা কি করেছে এবং কিভাবে জম্মু কাশ্মীরের বহু বছর ধরে সন্ত্রাসবাদকে তারা মদত দিয়ে এসেছে, এবং ইতিমধ্যে ভারতীয় সেনাবাহিনী কখন কিভাবে কি স্ট্রাইক কিভাবে করবে এটা তো বলা সম্ভব নয়, কিন্তু এটা তো ঠিক যে ভারতীয় সেনাবাহিনী পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে, এবং যুদ্ধের ক্ষেত্রে পজিশন নিয়ে দাঁড়িয়ে থাকা, সম্মুখ জবাব দেওয়া, সেটাই তো পাকিস্তানের নার্ভাস সিনড্রোমের জন্য যথেষ্ট। কারণ সে যে কোনো মুহূর্তে আক্রমণের আশঙ্কা করছে, রাত বিরেতে ঘুম মাথায় উঠেছে তাদের বড় বড় সেনা কর্তাদের। এখন বাঁচাতে হবে বাংলাদেশের দিকে নিয়ে এসে উত্তর পূর্ব ভারত, কারণ উত্তর পূর্ব ভারতকে অত সোজা, উত্তর পূর্ব ভারতে যে সেখানে কি ভারতীয় সেনাবাহিনী নেই, এই সমস্ত কিছু জানে, কিন্তু সাংঘাতিক প্ররোচনা দিয়ে যাচ্ছে। এই বাংলাদেশের কিছু নেতা আছে এবং তার সাথে কিছু মানে উজির উলেমা আছে, এবং বিজেপি এই যে যিনি প্রাক্তন ডিরেক্টর জেনারেল, তার এই মন্তব্য পরিষ্কার একটা দিককে নির্দেশ করে যে এদের বক্তব্যের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে পুরো বাংলাদেশ কিভাবে চলছে, এবং নিশানায় তারা উত্তর পূর্ব ভারতকে যদি করে থাকে এবং যদি পাল্টা যদি ভারত তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করে, তো 2 ঘন্টাও বাংলাদেশ টিকবে না। এইভাবে আর কি একটা ভারতের বিরুদ্ধে পাকিস্তান এবং বাংলাদেশ একটা জোটবদ্ধ হয়েছে, এবং জোটবদ্ধ হয়ে তারা বিভিন্ন সেনাবাহিনী, বিভিন্ন কর্মকর্তা রয়েছে, প্রাক্তন রয়েছে, কিছু রাজনৈতিক দল এবং মৌলবাদী শক্তি, এই মিলে একটা অস্থির পরিস্থিতি তৈরি করছে এবং যুদ্ধ উন্মাদনা জাগিয়ে তুলেছে। এবং ভারত এবং হিন্দু বিদ্বেষকে তারা অবলম্বন করে যে পরিস্থিতি তারা তৈরি করেছে, পায়েলগাঁওতে এই জিনিস ঘটেছে, তার আগে 8 মাস ধরে হচ্ছে বাংলাদেশে এর এক্সারসাইজ চলছে, ঢাকাতে হয়েছে, চট্টগ্রামে হয়েছে, রংপুরে হয়েছে, কোন জেলা বাকি রয়েছে যেখানে এই ধরনের অত্যাচার, নিপীড়ন সমস্ত নিয়েছে, জীবন ধারণের ন্যূনতম পর্যন্ত ব্যবস্থা রাখেনি। এবং তার একটা তো আন্তর্জাতিক মহলে ভারত যেটুকুনি বলা যা বলেছে, এখন তার সীমানা প্রোটেকশনটা তারা তৈরি করছে, এবং এই পরিস্থিতিতে বাংলাদেশে যারা যারা এই উত্তেজক পরিস্থিতি তৈরি করে তারা ভাবছে যে পাকিস্তানকে তারা বাঁচাতে পারবে, তারা ভাবছে যে এটা ভারতের ক্ষতি করতে পারবে, তারা মূর্খের সঙ্গে বাস করছে। এবং এই যে একটা ভারত বাংলাদেশের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে, বাণিজ্য থেকে শুরু করে সমস্ত কিছু আজকে এই সব কারণেই তো বন্ধ হয়ে রয়েছে। হিন্দুদের উপর অত্যাচার এবং হচ্ছে বহু খুন করা হয়েছে, একটা সরাসরি ভাবে মেরে দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়কে যদি আমরা দেখি তাহলে এই বিজেপির যিনি ডিরেক্টর জেনারেল যে কথাটি বলেছেন, এটা যুদ্ধের স্ট্র্যাটেজিতে এটা পড়ে, অর্থাৎ এইদিকে অ্যাটেনশনটাকে ডাইভার্ট করে ওই দিকে নিয়ে আসে, যুদ্ধে বিভিন্ন ফ্রন্ট করতে হয়, এবং এইটা বলার মাধ্যমেই পাকিস্তানের প্রতি যে নির্লজ্জ প্রেম সেটাকে তারা এস্টাবলিশ করেছে, এবং এটার জবাব ইতিমধ্যে এটা বাংলাদেশে একটা প্রতিক্রিয়া তৈরি করেছে এই কারণেই যে কেন এই ধরনের মন্তব্যগুলো করে এইরকম পরিস্থিতি এমনিতেই জটিল এবং কঠিন হয়ে আছে, তাকে আরো জটিল এবং কঠিন করা হচ্ছে। এবং ভারত এই সমস্ত বিষয়টাকে যে নজরে রাখছে তা বলার অপেক্ষা রাখে না। এবং সুচিতা, আরো একটি বিষয় কিন্তু এক্ষেত্রে তিনি বলতে চেয়েছেন যে ভারতবর্ষের যে সমস্ত মুসলিমরা রয়েছে তাদেরকে পাকিস্তানে বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার একটা চক্রান্ত করবার জন্যই এইরকম একটা গোটা ঘটনা ঘটানো হয়েছিল, এমনটাই কিন্তু তিনি ইঙ্গিত করছেন। ঠিক সেটা মানে ভারত বলছেন যে এই মহাদেশে মালদ্বীপ পারবে না ভারতীয় মুসলমানদের স্বার্থ রক্ষা করতে, বাংলাদেশ পাকিস্তানও ছাড়া কেউ এটা সম্ভব নয়। অর্থাৎ এই যে একটা দেশের বাইরে বিভিন্ন জনগণের জায়গা থেকে সেই দ্বিজাতি তত্ত্বের যে বীজটা মাথায় ঘুরে বেড়াচ্ছে, যে দ্বিজাতি তত্ত্বের কারণে হচ্ছে দেশটা ভাগ হলো, তারপরেও যারা এই দেশে যে মুসলমানরা থেকে গেছে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, সম্পূর্ণভাবে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে। এবং তারা নিশ্চয়ই তারা দীর্ঘদিন জানেন, দেশের মুসলমানরা তো জানেন পাকিস্তান কেমন দেশ আর বাংলাদেশ কেমন দেশ, তাদের যথেষ্ট ধারণা রয়েছে।
কেউ যেতে চাইবে না, এবং হচ্ছে যদি কেউ এরকম অবৈধভাবে ঢুকে পড়ে তাকে যদি ফেরত পাঠানো হয়, দুটো দেশের কেউ অ্যাকসেপ্ট পর্যন্ত করবে না। এই যে বিভিন্ন জঙ্গি বা হচ্ছে পাকিস্তানের বিভিন্ন রেঞ্জার্সরা পর্যন্ত জঙ্গিদের সাথে মিশে যে কাশ্মীরে করে, অনেকে তো নিহত হয়, কারণ ভারতীয় সেনাবাহিনীর সাথে দীর্ঘস্থায়ী যুদ্ধে এটে ওটা খুব মুশকিল। যখন নিহত হয় তাদের কি পাকিস্তান স্বীকার করে? স্বীকার তো করে না। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বলতে হয় যে উত্তেজনা, প্ররোচনা এইসবকে অবলম্বন করে পরিস্থিতিকে ক্রমশ জটিল করছে। কেন যুদ্ধে তাদের দীর্ঘদিন টিকে থাকার মতো ক্ষমতা নেই, এবং বাংলাদেশের যে অর্থনীতি বা পাকিস্তানের থেকে বাংলাদেশের যে অর্থনীতি তা ভারতের উপর অনেকটাই নির্ভরশীল একেবারে, এবং সেই সমস্ত জায়গাগুলোকে যে আরো ডিস্টেবিলাইজ করার মতো ছক তৈরি করছে কিছু এই ধরনের ব্যক্তি। একেবারেই তাই। ধন্যবাদ সুজিত। আমরা কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে। সুতরাং যে ফেসবুক পোস্ট ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে, সেই ফেসবুক পোস্টটি বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা আলম ফজলুরের। তিনি কিন্তু দাবি করেছেন যে ভারত যদি পাকিস্তানে হামলা করে তাহলে বাংলাদেশের উচিত সেভেন সিস্টার্স দখল করে নেওয়া, এবং এটা যে নেহাতি একটা ফাঁকা আওয়াজ, কারণ আরো উস্কানি দেওয়ার জন্য কিন্তু এই রকম একটা মন্তব্য তিনি করেছেন। এবং তার পাশাপাশি পাকিস্তানকে বাঁচাবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনাকর একটা পরিস্থিতি রয়েছে, সেই উত্তেজনার পরিস্থিতির মধ্যে বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা আলম ফজলুরের এই পোস্ট ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে। ভারত যদি পাকিস্তানে হামলা করে তাহলে বাংলাদেশের উচিত সেভেন সিস্টার্স দখল করে নেওয়া। বাংলাদেশের সেনার অবসরপ্রাপ্ত সেনাকর্তা আলম ফজলুর রহমান ফেসবুকে একটি পোস্ট করেন, এবং সেই পোস্টে তিনি লেখেন, ভারত পাকিস্তানকে আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করেন তিনি। এমনটাই কিন্তু পোস্ট করেন। আমরা যেমনটা জানি যে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু ভারত একেবারে তার রণতরী নিয়ে তৈরি, স্থল, জল এবং অন্তরিক্ষে সব জায়গায় কিন্তু মহড়া চলছে, এবং রীতিমতো সেই মহড়া তাতে কিন্তু একেবারে পরিষ্কার যে তারা একেবারে সেনাবাহিনী তৈরি রয়েছে, কিন্তু সংযত অনেকটাই ভারত। যদিও প্রতিটি ভারতবাসীর মনের মধ্যে একটাই কিন্তু কথা ইতিমধ্যেই রয়েছে যে 26 জনের নিরীহ পর্যটকের প্রাণ গেল, তাদের জীবনের যে বদলা তা যেন ভারত সরকারের তরফ থেকে দেওয়া হয়। এবং যে জঙ্গি, ইতিমধ্যে কিন্তু আমরা যেমনটা জানি যে এখনো পর্যন্ত কিন্তু কোনো জঙ্গিকে গ্রেফতার করা সম্ভবপর হয়নি। আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল, আপনাকে স্বাগত জানাই। যে বিষয়টা আমরা ইতিমধ্যেই আলোচনা করছি যে পাকিস্তানে এবং ভারতে যখন একটা উত্তেজনাকর পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত সেনাকর্তা তিনি দাবি করেছেন যে ভারত যদি পাকিস্তানে হামলা করে তাহলে বাংলাদেশের উচিত সেভেন সিস্টার্স দখল করে নেওয়া। এটা কি কেবলই একটা ফাঁকা আওয়াজ, নাকি পাকিস্তানকে সেভ করার একটা পরিকল্পনা, বা তার জন্য এইরকম বক্তব্য? কি বলবেন? দেখুন, কিছুদিন আগে যখন ওদের অন্তর্বর্তী সরকারের যে নিজেকে সেলফ অ্যাপয়েন্টেড প্রধান অথবা পাপেট প্রধান বলতে পারি, মোহাম্মদ ইউনিস কিছুদিন আগে চায়নায় গেছিল, এবং চায়না থেকে উনি যখন ফিরে আসেন এই একইভাবে ওনার মুখ থেকে আমরা এই সেভেন সিস্টারের কথা শুনতে পাই, এবং উনি পরিষ্কার করে বলেন এই সেভেন সিস্টার ভারতের ল্যান্ডলক, এবং উনি নাকি বঙ্গোপসাগরের পিতৃদেব। উনি বলেছেন উই আর দ্য গার্ডেন অফ দ্য ওশান, অ্যান্ড এইখান থেকে যদি কোনো ট্রেড করতে হয়, কারণ 7টা এই উত্তর পূর্বের রাজ্যে নাকি ওরা ঠিক করে ওদের ট্রেড নেই, ওদের বাণিজ্যিক ভাবে ওরা পিছিয়ে পড়ছে। তাই আমার মনে হয় মার থেকে মাসির দরদ অনেক বেশি। এই মোহাম্মদ ইউনিসের সেভেন সিস্টার নিয়ে অনেক দরদ বেশি। একইভাবেই দেখলাম এদের যে ফজলুর রহমান, মেজর জেনারেল ফজলুর রহমান, আপনি যেটা বলছেন একদম কারেক্ট। এই দুদিন আগে উনি একটা গণমাধ্যমে একটা পোস্ট করেছিল, এবং উনি বলছেন যখন উত্তর এবং পশ্চিমে যেখানে ভারত আর পাকিস্তান আইবল টু আইবল কন্ট্যাক্ট, যেখানে উত্তেজনা একদম শিখরে, সেখানে এই সময় এই সেভেন সিস্টারকে নিয়ে নেওয়া উচিত, এবং চীনের সঙ্গে একটা সামরিক এক্সারসাইজ করে এই 7টা
রাজ্য আমরা নিয়ে নিতে পারি, মানে বাংলাদেশ নিতে পারে। যে বাংলাদেশের জন্ম হলো ভারতের জন্য এবং ভারতের সামরিক বাহিনীর জন্য, সেই ভারতের দিকে এখন আবার চোখ তুলে দেখা যাচ্ছে। এটা কিন্তু শুধু ফজলুর রহমানের দিকে দেখলে হবে না। এটা যেমন ফজলুর রহমান এই স্টেটমেন্ট করেছে, মোহাম্মদ ইউনূসও কিন্তু করেছে। তো আমাদের জানতে হবে যে ওদের সরকারের একটা এই 7 সিস্টারের ওপর চোখ আছে এবং বিগত 9-10 মাসে যে অ্যাক্টিভিটি এবং ভারত বিদ্বেষী এবং ভারতের বিরুদ্ধে যেসব অ্যাক্টিভিটি করছে নিশ্চিতভাবে উদ্বেগজনক। সেইখান থেকে যদি মিলিটারিলি ওরা ভাবে, যদি সামরিক ভাবে ভারতকে ওরা অ্যাটাক করতে চায়, আমার মনে হয় ওরা মুঙ্গেরি লালকে হাসিন স্বপ্নে ওরা একটা ফুল দেখতে পাবে না। একটা বড় বেলুন হয়তো ফুলে গেছে, কিন্তু একটা পিন মারলে ওর হাওয়া বেরিয়ে যাবে, সেটা ওরা বুঝতে পারছে না। তো সামরিক ভাবে যেন ভারতের দিকে না দেখে, কারণ যেটা আপনাদের সুজিতদা বললেন, এটা ভারতের 12 ঘন্টা, একদিন অথবা খুব বেশি হলে 2 দিনের কাজ, যে পুরো বাংলাদেশটাই নিয়ে নেবে। এবং বাংলাদেশকে যদি 2 ভাগে ভাগ করে দেয়, 3 ভাগে ভাগ করে দেয়, রংপুরে আর নিচে চট্টগ্রাম আর মাঝখানে একটা বাংলাদেশ থাকলো, তাহলে বাংলাদেশে কি হবে সেই দিকে ওদের চিন্তা করা উচিত। এই স্টেটমেন্ট গুলো ওদের শোনা উচিত, যে যেখানে ওরা 7 সিস্টার শিলিগুড়ি করিডোর বারবার বলছে, ওখানে রংপুর লালমনিরহাট ভারতের 12 ঘন্টা লাগবে ওটা কাটতে, আর নিচে চট্টগ্রামের ওপর ফেনী আছে, সেই জায়গাটা কাটতে গেলে আগরতলার সঙ্গে ত্রিপুরার সঙ্গে জুড়ে যাবে। তো আমাদের 7 না, আমাদের 9 সিস্টার হয়ে যাবে। 7 সিস্টার আর বলার দরকার লাগবে না ফজলুর রহমানের, তো আমাদের 9 সিস্টার হয়ে যাবে। তো এইখান থেকে আমার মনে হয় সংযত থাকা উচিত, সংযত। বাংলাদেশ নিজেদের এত ভেতরে ইন্টারনাল প্রবলেম, মৌলবাদীদের প্রবলেম, জঙ্গি সংগঠনগুলোর প্রবলেম মাথা চাড়া দিয়ে উঠেছে, এবং আইএসআই যে কমপ্লিট সাপোর্ট দিচ্ছে বাংলাদেশে এই 53 বছর পর আবার রেড কার্পেট দিয়েছে। ওরা বোধহয় ভুলে গেছে ওদের মা বোনেদের এই পূর্ব পাকিস্তানে কি করেছিল, এই বাংলাদেশিদের এই মুজাহিদ বলে কি করেছিল, আর এই অপারেশন সার্চলাইট বোধহয় ভুলে গেছে। কিন্তু কর্নেল, আর একটা বিষয় যেটা এরা কিন্তু দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে দেশ ভাগ হয়েছিল, সেটা সকলেরই জানা। কিন্তু যে কজন মুসলিম রয়েছেন ভারতবর্ষে, তাদেরকে পাকিস্তানে বা বাংলাদেশে পাঠিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত সরকারের এই গোটা ঘটনার পরিকল্পনা, এমনটা কিন্তু ইঙ্গিত করছেন তিনি। দেখুন, এটা আবার মানে যারা জিওপলিটিক্যাল মানে এত অবজ্ঞা জানে না আর বুদ্ধি কম, এই জন্য বলি ওদের একটু পড়াশোনা করতে হবে। দ্বিজাতি ঠিক আছে, কিন্তু ভারতে যে মুসলমানরা আছে তারা ইন্ডিয়ান সিটিজেন, তারা ওদের থেকে বেশি দেশপ্রেমী। তারা কেন হঠাৎ ভারত ছেড়ে চলে যাবে? ওই যে দুটো দেশ পাকিস্তান আর বাংলাদেশ, যারা ছোট্ট দুটো দেশ খেতে দিতে পারে না নিজের নাগরিককে, আর এখানে তারা শিক্ষিত মার্জিত, এরা এডুকেটেড মুসলিম, তারা প্রথম হচ্ছে ভারতীয় নাগরিক, তারা আমাদের হঠাৎ ভারত ছেড়ে ওদের পাকিস্তানের নাগরিককে আমরা বলবো যে চলে এসো এখানে, অথবা আজকে যদি পাক অধিকৃত কাশ্মীর আমরা নিয়ে নিই, যেটা নিয়ে নিতে পারি, অথবা বাংলাদেশে নিয়ে নিই, তো তখন দেখা যাবে কি হবে না হবে, যে ওদের একটা ইন্ডিপেন্ডেন্ট জায়গায় করে দিলাম অথবা ইউনিয়ন। আমরা কেন আমাদের আরো মাথা ব্যথা বাড়াবো? এক, দ্বিতীয়ত আমাদের যারা মুসলমান ভারতে আছে ভারতীয় নাগরিক, তো ভারতের জন্য ওরা লড়বে, ওরা কেন পাকিস্তান এবং বাংলাদেশ যাবে? কখনোই যাবে না। এটা হচ্ছে 2। তৃতীয় নম্বর হচ্ছে এই যে স্বপ্ন এবং এই যে ভারতকে বিভাজন করার চেষ্টা করছে, আমার মনে হয় এটা ওদের ধারণা যে ভারতে যে মুসলমান আছে, যেহেতু ওটা দুটো ইসলামিক দেশ, যে মানে পিলপিস, তারা তো 47-এর আগেই যেত, যায়নি কেন? ওরা যাবে না, কারণ ওরা ভারতের সঙ্গে আছে। হ্যাঁ, কিছু গোষ্ঠী নানা রকম কথা বলে, কিছু রাজনৈতিক পার্টি ফায়দা তুলতে পারে ভারতের মধ্যে, কিন্তু ভারতের নাগরিক 140 কোটি, আমি দৃঢ় বিশ্বাস, আমি একজন ভারতীয় এবং দৃঢ় বিশ্বাস সব ভারতীয় একসঙ্গে থাকবে, এবং ভারতের যে তিরঙ্গা সেটা যেন আরো উপরে ওঠে, এটা 140 কোটি তার চেষ্টা করে যাবে। একেবারে তাই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে, এবং যে বিষয়টি আরো পরিষ্কার হলো সেটি যে ভারত এবং পাকিস্তানের এই যে উত্তেজনা, তার উত্তেজনার মধ্যে সংযত থাকার বার্তা কিন্তু সকলেই দিচ্ছেন, এবং না হলে উত্তেজনা বাড়বে, বই কমবে নয়। পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা উত্তেজনা পরিস্থিতি, এবং সেখানে নাক গলাচ্ছে রীতিমতো বাংলাদেশ। এবং বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা তিনি নাকি দাবি করেছেন যে ভারত যদি পাকিস্তানে হামলা করে তাহলে বাংলাদেশের উচিত 7 সিস্টার্স দখল করে নেওয়া, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে দখল করে নেওয়ার বার্তা তিনি দিয়েছেন, এবং চীনের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনার কথা তিনি জানিয়েছেন।